স্বপ্নকথকের অডিও স্টোরি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। সমস্ত বয়সের শ্রোতাদের কথা মাথায় রেখে আমরা বিভিন্ন স্বাদের গল্প উপস্থাপন করি বাংলা সাহিত্যের বিপুল সাহিত্যরাজির মধ্যে থেকে। আমাদের আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ছুটি। গল্পটি প্রথম প্রকাশ পায় বাংলার 1299 বঙ্গাব্দে, ইংরাজির 1892 সালে সাধনা পত্রিকায়। যদিও পরে এটি গল্পগুচ্ছে সংকলিত হয়। এক সহজ সরল গ্রাম্য বালকের ইট কাঠ পাথরের এক প্রাণহীন শহরে এসে কি নিদারুণ পরিণতি তা উঠে এসছে এই গল্পের মধ্যে দিয়ে। সমস্ত শ্রোতাদের কথা মাথায় রেখে গল্পের মূল ভাব অক্ষুণ্ণ রেখে সহজ কথ্য ভাষায় গল্পটি রূপান্তরিত করা হয়েছে। গল্পের সূত্রধর আমি অর্ণব, গল্প পাঠে সায়ন, অন্যান্য ভূমিকায় দীপ্ত, সৌজন্য, পারিজাত, সায়নদীপ, শ্রীলেখা, শ্রেয়া ও সৌম। পরিকল্পনা, পরিচালনা, শব্দগ্রহণ ও আবহে সৃজিত। তবে আসুন শুনে নেওয়া যাক আজকের গল্প ছুটি। বালকদের নেতা ফটিক চক্রবর্তীর মাথায় হঠাৎ একটা নতুন বুদ্ধি এলো। নদীর ধারে একটা বড় শালগাছের গুঁড়ি পড়েছিল, যেটা পরে জাহাজের মাস্তুল বানানো হবে। ঠিক হলো সবাই মিলে সেটাকে গড়িয়ে নিয়ে যাবে। কাঠের মালিকের তখন কতটা অবাক, বিরক্ত আর বিপদে পড়তে হবে এ কথা ভেবেই ছেলেরা খুব মজা পেল এবং সবাই রাজি হয়ে গেল। সবাই কোমর বেঁধে কাজে নামতে যাবে। এমন সময় ফটিকের ছোট ভাই মাখনলাল গম্ভীরভাবে গিয়ে সেই গুঁড়ির ওপরে বসে পড়ল। ছেলেরা তার এই উদাসীন ভাব দেখে একটু হতাশ হয়ে গেল। একজন এসে ভয় ভয় করে তাকে একটু ঠেলল, কিন্তু সে একটু নড়ল না, যেন পৃথিবীর সব খেলাধুলো অর্থহীন এমন ভাব নিয়ে সে চুপচাপ বসে রইল। ফটিক এসে রাগ দেখিয়ে বলল, দেখিস মার খাবি, এইবার ওঠ। মাখন আরো একটু নড়ে চড়ে বসে নিজের জায়গাটা আরো পাকা করে নিল। এমন অবস্থায় নিজের দাপট বজায় রাখতে হলে সাধারণত ভাইকে একটা চড় মারা উচিত ছিল, কিন্তু ফটিকের সাহস হলো না। তবে সে এমন ভাব করলো যেন ইচ্ছে করলেই শাসন করতে পারে। তারপর তার মাথায় আরো মজার একটা বুদ্ধি এলো। সে বলল, মাখনকে নিয়েই গুঁড়িটা গড়ানো হোক। মাখন ভাবল এতে তার খুব সম্মান বাড়বে, কিন্তু এর সঙ্গে যে বিপদের সম্ভাবনাও আছে সেটা তার বা অন্য কারোর মাথায় এলো না। ছেলেরা কোমর বেঁধে ঠেলতে শুরু করলো। মারো ঠেলা, হেইয়ো, শাবাশ জোয়ান, হেইয়ো। গুঁড়িটা একবার ঘুরতেই মাখন তার গম্ভীর্য, সম্মান আর জ্ঞান সহ মাটিতে গড়িয়ে পড়ল। খেলার শুরুতেই এমন মজার ঘটনা ঘটায় ছেলেরা খুব খুশি হয়ে উঠল, কিন্তু ফটিক একটু ঘাবড়ে গেল। মাখন সঙ্গে সঙ্গে উঠে ফটিকের উপর ঝাঁপিয়ে পড়ল, অন্ধের মতো মারতে লাগলো। নাক মুখে আঁচড় কেটে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে গেল। খেলাও ভেঙে গেল। ফটিক কিছু কাশফুলের গাছ উপড়ে এনে একটা আধডোবা নৌকার মাথায় বসে চুপচাপ কাশের গোড়া চিবাতে লাগলো। এমন সময় একটা অচেনা নৌকা ঘাটে এসে লাগলো। মাঝবয়সী এক ভদ্রলোক কাঁচা পাকা গোঁফ আর পাকা চুল নিয়ে নেমে এসে জিজ্ঞেস করলেন, চক্রবর্তীদের বাড়িটা কোথায়? ফটিক ঘাস চিবোতে চিবোতে বলল, ওই হোথা। কিন্তু সে কোন দিকে দেখালো তা বোঝা গেল না। ভদ্রলোক আবার জিজ্ঞেস করলেন, কোথায়? সে বলল, জানি না। তারপর আবার আগের মতো ঘাস চিবোতে লাগলো। ভদ্রলোক তখন অন্যের সাহায্যে চক্রবর্তীদের বাড়ির খোঁজে গেলেন। এরপর বাঘাবাগ দিয়ে এসে বলল, ফটিক দাদা, মা ডাকছে। ফটিক বলল, যাব না।
বাঘা জোর করে তাকে কাঁধে তুলে নিয়ে গেল। চলো চলো, শিগগিরই চলো। ফটিক হাত পা ছুঁড়ে রাগ দেখাতে লাগলো। যাবো না, যাবো না, যাবো না, আমায় ছেড়ে দাও, আমি যাবো না। কিন্তু লাভ হলো না। ফটিককে দেখেই তার মা রেগে বললেন, আবার তুই মাখনকে মেরেছিস? ফটিক বলল, না, মারিনি, আবার তুই মিথ্যে কথা বলছিস? একদম মারিনি। মাখনকে জিজ্ঞেস করো। মাখনকে জিজ্ঞেস করতেই সে নিজের আগের অভিযোগ মেনে বলল। হ্যাঁ, আমাকে মেরেছে। এবার ফটিক আর সহ্য করতে পারল না, ছুটে গিয়ে মাখনকে একটা জোরে চড় মেরে বলল, আবার মিথ্যে কথা। মা মাখনের পক্ষ নিয়ে ফটিককে জোরে ঝাঁকিয়ে 2-3টে কষিয়ে চড় মারলেন। ফটিকও রাগে মাকে ঠেলে দিল। মা চিৎকার করে বললেন, কি, তুই আমার গায়ে হাত তুলিস? ঠিক তখনই সেই কাঁচা পাকা চুলের ভদ্রলোক ঘরে ঢুকে বললেন, কি হচ্ছে তোমাদের? ফটিকের মা অবাক আর খুশি হয়ে বললেন, ও মা, এ যে দাদা, তুমি কবে এলে দাদা? অনেকদিন আগে তার দাদা পশ্চিমে কাজ করতে গিয়েছিলেন। এর মধ্যে ফটিকের মায়ের 2 ছেলে হয়েছে, তারা বড় হয়েছে, স্বামীও মারা গেছেন, কিন্তু দাদার সঙ্গে আর দেখা হয়নি। আজ বহুদিন পরে বিশ্বম্বরবাবু দেশে ফিরে বোনকে দেখতে এসেছেন। কিছুদিন খুব আনন্দে কাটল। তারপর বিদায়ের 2-1 দিন আগে বিশ্বম্বরবাবু বোনকে ছেলেদের পড়াশোনা আর স্বভাব সম্পর্কে জিজ্ঞেস করলেন। বোন বললেন, ফটিক খুব অবাধ্য, দুষ্টু, পড়াশোনায় মন নেই। আর মাখন শান্ত, ভদ্র, পড়াশোনায় ভালো। তিনি বললেন, ফটিক আমার জীবন জ্বালিয়ে দিয়েছে। এ কথা শুনে বিশ্বম্বরবাবু বললেন, তিনি ফটিককে কলকাতায় নিয়ে গিয়ে নিজের কাছে রেখে পড়াশোনা শেখাবেন। বিধবা মা সহজেই রাজি হয়ে গেলেন। ফটিককে জিজ্ঞেস করা হলো, কি রে, মামার সঙ্গে কলকাতায় যাবি? ফটিক লাফিয়ে উঠে বলল, যাবো। যদিও মা তাকে পাঠাতে খুব দুঃখ পাননি, কারণ সবসময় ভয় করতেন কোনোদিন না আবার মাখনকে জলে ফেলে দেয় বা মাথা ফাটিয়ে দেয়। তবু ফটিকের এত উৎসাহ দেখে তার একটু খারাপ লাগলো। ফটিক বারবার বলতে লাগলো, কবে যাব, কখন যাব? উৎসাহে রাতে তার ঘুমই হতো না। অবশেষে যাওয়ার সময় নিজের ছিপ, ঘুড়ি, লাঠাই সব মাখনকে দিয়ে গেল, যেন চিরকালের জন্য তার মালিকানা দিয়ে দিল। কলকাতায় মামার বাড়ি পৌঁছে প্রথমে মামির সঙ্গে দেখা হলো। মামি এই বাড়তি লোক বাড়িতে আসায় খুব খুশি হয়েছিলেন তা বলা যায় না। নিজের 3 ছেলে নিয়ে তিনি গুছিয়ে সংসার করছিলেন। এর মধ্যে হঠাৎ 13 বছরের এক অচেনা অশিক্ষিত গ্রামের ছেলে এসে পড়ায় তিনি বিরক্ত হলেন। বিশ্বম্বরের এত বয়স হয়েছে, তবু এখনো বুদ্ধি হলো না, এমনটাই ভাবলেন। বিশেষ করে 13-14 বছরের ছেলে যেন পৃথিবীর সবচেয়ে ঝামেলার জিনিস। না দেখতে ভালো লাগে, না কাজে লাগে। তাদের কথা বলাও ভালো লাগে না। ছোটদের মতো কথা বললে ন্যাকামি, বড়দের মতো বললে বাড়াবাড়ি মনে হয়। হঠাৎ শরীর বেড়ে ওঠে, কাপড় ঠিক মতো মানায় না, সবাই সেটাকে বেয়াদবি বলে মনে করে। ছোটবেলার মিষ্টি চেহারা আর গলার স্বরও হারিয়ে যায়। এজন্য মানুষ যেন তাদের উপর রাগ করেই থাকে। শৈশব আর যৌবনের অনেক ভুল ক্ষমা করা যায়, কিন্তু এই বয়সের সাধারণ দোষও সবাই অসহ্য মনে করে। এই বয়সের ছেলেরা নিজেরাও বুঝতে পারে তারা কোথাও ঠিক মানিয়ে নিতে পারছে না, তাই সবসময় নিজের অস্তিত্ব নিয়ে লজ্জা আর সংকোচে থাকে। তবু এই সময়েই তারা স্নেহের জন্য খুব কাতর হয়ে ওঠে।
কেউ যদি একটু ভালোবাসা দেয় তবে তার জন্য প্রাণ দিয়ে দেয়, কিন্তু কেউ তাদের ভালোবাসতে সাহস পায় না, কারণ সবাই ভাবে এতে মাথায় চড়ে বসবে যে। তাই তাদের অবস্থা হয় মালিকহীন রাস্তার কুকুরের মতো। এই কারণে নিজের মায়ের বাড়ি ছাড়া অন্য কোথাও এই বয়সের ছেলের কাছে নরকের মতো লাগে। চারপাশের অবহেলা তাকে কাঁটাতারের মতো বিঁধতে থাকে। এই বয়সে ছেলেরা সাধারণত মেয়েদের খুব উঁচু জায়গার মানুষ বলে ভাবতে শুরু করে, তাই তাদের অবহেলা আরো বেশি কষ্ট দেয়। মামির স্নেহহীন চোখে সে যে বাড়তি বোঝা, এটাই ফটিককে সবচেয়ে বেশি কষ্ট দিত। মামি যদি কখনো তাকে কোনো কাজ করতে বলতেন, সে আনন্দে দরকারের চেয়েও বেশি কাজ করে ফেলত। তখন মামি বলতেন, হয়েছে হয়েছে, আর করতে হবে না, এবার নিজের পড়ায় মন দাও। মামির এই অতিরিক্ত পড়াশোনার চিন্তা ফটিকের কাছে নিষ্ঠুর মনে হতো। বাড়ির মধ্যে এমন অবহেলার পর তার আর কোথাও শান্তি ছিল না। দেয়ালের মধ্যে বন্দি হয়ে সে শুধু গ্রামের কথা ভাবত। বড় ঘুড়ি ওড়ানো, নদীর ধারে চিৎকার করে গান গাওয়া, যখন তখন জলে ঝাঁপ দিয়ে সাঁতার কাটা, বন্ধুদের সঙ্গে দুষ্টুমি, স্বাধীনতা, আর সবচেয়ে বেশি তার মা সবসময় তাকে টানত। এক ধরনের বোবা ভালোবাসা, শুধু কাছে যাওয়ার ইচ্ছা, শুধু না দেখতে পাওয়ার কষ্ট, যেন মা হারা বাছুরের মতো। মা মা করে ডাকার আকুলতা সবসময় তার ভিতরে কাঁপন তুলত। স্কুলে তার মতো বোকা আর অমনোযোগী ছেলে ছিল না। কিছু জিজ্ঞেস করলে হাঁ করে তাকিয়ে থাকত। মাস্টারমশাই মারলে চুপচাপ সহ্য করত। ছুটির সময় জানলার পাশে দাঁড়িয়ে দূরের বাড়ির ছাদ দেখত। কোনো ছেলে মেয়ে খেলতে দেখলে তার মন অস্থির হয়ে উঠত। একদিন সাহস করে মামাকে জিজ্ঞেস করেছিল, মামা, মার কাছে কবে যাব? মামা বলেছিলেন, স্কুলে ছুটি হোক। কিন্তু পুজোর ছুটি তখনও অনেক দেরি। একদিন ফটিক স্কুলের বই হারিয়ে ফেলল। এমনিতেই পড়া পারত না, তার ওপর বই হারিয়ে পুরো অসহায় হয়ে গেল। মাস্টারমশাই রোজ মারতে আর অপমান করতে লাগলেন। তার মামাতো ভাইরাও তার সঙ্গে সম্পর্ক মানতে লজ্জা পেত। অন্যদের চেয়েও বেশি তাকে নিয়ে হাসাহাসি করত। একদিন খুব কষ্টে সে মামির কাছে গিয়ে বলল, মামি, বই হারিয়ে ফেলেছি। মামি বিরক্ত হয়ে বললেন, বেশ করেছো, আমি কি মাসে 5 বার করে বই কিনে দিতে পারি? ফটিক আর কিছু বলল না। মনে হলো সে পরের টাকা নষ্ট করছে। নিজের উপর আর মায়ের উপর খুব অভিমান হলো, নিজেকে খুব ছোট মনে হলো। সেদিন রাতেই তার মাথা ধরল, গা কাঁপতে লাগলো। বুঝলো জ্বর আসছে। সে বুঝলো অসুস্থ হলে মামির আরো ঝামেলা বাড়বে। মামি এটাকেও বিরক্তিকর ব্যাপার ভাববেন। তার মনে হলো অসুখের সময় নিজের মা ছাড়া আর কারো কাছে সেবা আশা করা লজ্জার। পরদিন সকালে ফটিককে আর খুঁজে পাওয়া গেল না। চারপাশে অনেক খোঁজ করেও তার সন্ধান পাওয়া গেল না। সেদিন রাত থেকেই ঝুম বৃষ্টি পড়ছিল, তাই তাকে খুঁজতে গিয়ে সবাই ভিজে গেল। শেষে না পেয়ে বিশ্বম্বরবাবু পুলিশে খবর দিলেন। সারাদিন পর সন্ধ্যায় একটা গাড়ি এসে বাড়ির সামনে থামল। তখনও ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে, রাস্তায় হাঁটু জল। দুজন পুলিশ ফটিককে ধরে নামিয়ে আনলো। তার সারা শরীর ভেজা, কাদা মাখা, চোখ মুখ লাল, সে কাঁপছে। বিশ্বম্বরবাবু তাকে প্রায় কোলে করে ভিতরে নিয়ে গেলেন। মামি দেখে বললেন, পরের ছেলেকে এনে কেন এই ঝামেলা? ওকে বাড়ি পাঠিয়ে দাও।
সারাদিন চিন্তায় তিনি নিজেও ঠিকমতো খেতে পারেননি। নিজের ছেলেদের উপরও রাগ দেখিয়েছেন। ফটিক কেঁদে বলল, আমি মার কাছে যাচ্ছিলাম, আমাকে ধরে এনেছে। তার জ্বর খুব বেড়ে গেল। সারা রাত প্রলাপ বকতে লাগলো। বিশ্বম্বরবাবু ডাক্তার ডাকলেন। ফটিক লাল চোখ খুলে ছাদের দিকে তাকিয়ে বলল, মামা, আমার ছুটি হয়েছে কি? বিশ্বম্বরবাবু চোখ মুছে তার গরম হাত নিজের হাতে নিলেন। ফটিক আবার বিড়বিড় করে বলতে লাগলো, মা, আমাকে মারিস না, সত্যি বলছি, আমি কোনো দোষ করিনি। পরদিন কিছুক্ষণ জ্ঞান ফিরে চারিদিকে তাকালো সে, যেন কাউকে খুঁজছে। কাউকে না পেয়ে চুপচাপ দেয়ালের দিকে মুখ ফিরিয়ে শুয়ে রইল। বিশ্বম্বরবাবু তার মনের কথা বুঝে কানে কানে বললেন, ফটিক, তোর মাকে আনতে লোক পাঠিয়েছি। পরদিনও কেটে গেল। ডাক্তার চিন্তিত মুখে বললেন, অবস্থা খুবই খারাপ। বিশ্বম্বরবাবু ম্লান আলোয় তার বিছানার পাশে বসে মায়ের অপেক্ষা করতে লাগলেন। ফটিক খালাসিদের মতো সুর করে বলতে লাগলো, একবার মেলে না, দুবার মেলে না। কলকাতায় আসার সময় স্টিমারের খালাসিরা জল মাপত। ফটিক প্রলাপে সেই সুরই নকল করছিল, যেন সে এক গভীর সমুদ্রে যাচ্ছে, আর কোথাও তল পাচ্ছে না। এমন সময় তার মা ঝড়ের মতো ঘরে ঢুকে কান্নায় ভেঙে পড়লেন। বিশ্বম্বরবাবু কষ্টে তাকে শান্ত করলেন। তিনি বিছানার উপর পড়ে চিৎকার করে ডাকলেন, ফটিক, 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 সোনা আমার, মানিক আমার, ফটিক। ফটিক খুব সহজ স্বরে উত্তর দিল। মা আবার বললেন, ওরে ফটিক, ওরে ফটিক, বাপ ধন রে ফটিক। ফটিক আস্তে পাশ ফিরে কাউকে না দেখে মৃদু স্বরে বলল, মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি।